এটা আমি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলছি, কোশ্চেনগুলি বেশিরভাগই ট্রেজারি বেঞ্চের, আপনি অ্যালাউ করলে তারাই বেনিফিট পাবে। নো নিড, প্লিজ। ঠিক আছে, কারণ নতুবা একটা এটা অপোজিশনকে স্কোপ দেয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তালিকাবিহীন তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। না, যেহেতু সংসদীয় মন্ত্রী উনি বলছেন, এটা যে ট্রেজারি বেঞ্চেরই উঠে উনি বললেন, তো সবাই মেনে নেবে, কেউ তো আর বলছে না। ঠিক আছে, ধন্যবাদ। অভিনন্দন, সুযোগ। স্যার, আমি এটা যাওয়ার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস বলতে চাইছি। গতকাল শেষ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ডিজিপির যে অত্যন্ত মর্মন্তুদ যে তার মৃত্যু এ সম্পর্কে সমোটো তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তো রুলস তো স্যার আমরা আশা করছিলাম 361 রুলস 367 দিলে পর এটার উপর তো আর কোনো বলা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা যদি অন্য কিছু থাকলে উঠান। না, ঠিক এটাকে বাদ দিয়ে, সেটাই বলছি। না না, এটাকে বাদ দিয়ে, না না, এই ইস্যুটাকে বাদ দেন। বিষয়টা শুনুন। না না, বিষয়টা তো এত একজন ভারতবর্ষের ইতিহাসে ইউনিফর্মে পুলিশের সর্বোচ্চ একজন আপনি কথাটা শুনুন। না না, আমি বাইরে আপনি যাবেন না। আমি তো বলছি না, এটা আলোচনায় আর হয় না। ঠিক আছে, বাদ দিন এটা আলোচনা। ঠিক আছে, আমি বলছি তিনি যে স্টেটমেন্ট দিলেন, এই স্টেটমেন্টটা সেখানে যেটা বললেন, তার স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টের সাথে statement made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time the statement is made. এবং আমি স্টেটমেন্টে যাচ্ছি না, এখানে স্টেটমেন্টে যাচ্ছি না, আমি সেই জায়গায় বলছি। ঠিক আছে, স্টেটমেন্ট বাদ দিয়েছেন, উনি স্টেটমেন্ট বাদ দিন। এরকম একজন উনি দিয়েছেন যার অফিসে অভিনন্দন, যার অফিসে এটা হয়েছে, সেই এটা যদি সরকার যদি এত আন্তরিক হয়, সরকার যদি এত আন্তরিক হয়, একটি অভিনন্দন পাঠ করছি। অভিনন্দন সুযোগ প্রস্তাব। কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণ পদক। যেটা হবে না, যেটা করা যাবে না, এটা আপনারা করছেন কেন? যেটা করা যাবে না এটা করছেন কেন? নাই নাই, এটা হবে না, হবে না। কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণ পদক জয় করার পরিপ্রেক্ষিতে অভিনন্দন সুযোগ প্রস্তাব। এটা হবে না, 361 এটা করা যাবে না। একবার আর রুলসটাকে আপনি মানছেন না, রুলসটা মানেন। সম্মানীয় সদস্যবৃন্দ, অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই 2026 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী গর্বিত। আরে ভাই, দক্ষিণ জেলার বিলোনিয়াম প্রত্যন্ত সোনাইশ্বরী গ্রামের দে এবং কনিষ্ঠ কন্যা অস্মিতা
মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবে, উনি কিছু বলতে চায়, ওদের যেতে বলুন না, উনি কিছু বলবেন তো। আরে ভাই, এটা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, ঠিক আছে? আরে জানি না, এর বিষয়ে মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দেবে, আমি জীবনেও আপনার এর বিষয়ে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আপনার বসুন। আরে বলেছে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আপনার বসুন। এই জিতেন বাবু, আমি একটা স্টেটমেন্ট দেবো, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, নিয়মের নেই নেই নেই, দরকার নেই। আপনি বসুন, আপনি বসুন, না ভুল হয়ে গেছে, আপনি বসেন বসেন বসেন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, এরপরে এই ওয়াইলের দরকার নেই, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্পূর্ণ, আপনি বসুন। হেল্প করার কোনো প্রশ্নই উঠে না, আপনি বসুন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে বিষয়গুলি প্লিজ, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই বিষয়ে উনি কিছু বলতে চান। আচ্ছা, ঠিক আছে, তাহলে বসে যাওয়া উচিত। কেন এসব করছেন? ঠিক আছে, বলেছে তো, বলেছে, বলবে মানে মুখ্যমন্ত্রীজি। Sir, I just want to draw the attention of the Honorable Chief Minister. We all are human beings. We always are subject to make mistakes. কালকে যে বক্তব্য ফাইল স্টেটমেন্ট আপনার দেওয়ার অধিকার আছে, আপনি দিয়েছেন। জাস্ট একটা লাইন আমার মনে হয় এটা এক্সপান্স করা উচিত, যেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সুসাইডিক্যাল হ্যাঙ্গিং যে শব্দটা, it should be expunged from the proceedings, otherwise it's going to, you are not supposed to know the postmortem report ki ache, the you and us, we are not supposed to know of the public. It will be only amongst whom the IO, the judge, the magistrate and the prosecutor. So এই জায়গাটা আপনি ঠিক করার, আপনি অবশ্যই এক্সপান্ড করবেন প্রসিডিংস থেকে। He has made a mistake. মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, বসেন। ঠিক আছে, শেষ করি। দেবেন বললাম স্টেটমেন্ট, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আমি বলার পর তো শোনার পর তো দেবেন। ঠিক আছে, এটার উপর বিষয় রাখা, উনি মুখ্যমন্ত্রীর জেনারেসিটির জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন ইয়েতে, আমার বক্তব্য হলো, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অত্যন্ত মর্মন্তুদ, দুঃখজনক এবং সারা রাজ্যের সাথে আমিও এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত, অবশ্যই। এবং তিনি বলেছেন এই মৃত্যুর পেছনে কারণটা কি, সঠিক তদন্তের মধ্যে যাতে বের হয়ে আসে, এটা তিনি চান। যদি তাই হয়, এখানে প্রথমত সুদীপবাবু কথাটা বলেছে খুবই ভ্যালিড, যে মুখ্যমন্ত্রী যদি হাউসে বলে দেন যে না, দিস ইজ এ সুইসাইডাল নাম্বার ওয়ান, ঠিক আছে, মুখ্যমন্ত্রী বলবেন, রিপোর্ট দেবেন, মুখ্যমন্ত্রীর আন্ডারে দেবেন। আমি কথাটা শেষ করতে দিন না, সেই মুখ্যমন্ত্রী তার আন্ডারে যে স্বরাষ্ট্র দপ্তরের কোন অফিসারের কোটে মাথা থাকবে তার বিরুদ্ধে কথা বলার জন্য বলেছেন। তো এই ক্ষেত্রে যদি এই সরকার সত্যিকারে যদি এই সঠিক তথ্য বেরিয়ে আসুক তিনি চান, ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারকের নেতৃত্বে একটা এসআইটি গঠন করা হোক এবং এতে তথ্য বেরিয়ে আসুক, এবং সরকার সেই জায়গাতে তাদের আন্তরিকতা, সততা এবং এই মৃত্যুর পেছনে সত্যি তাদের ভেতরে যে দুঃখ আছে এটা প্রমাণ করুক। এটা কৃত্রিম এই ছেড়ে এতে এটা ঠিক হবে না। এটাই মুখ্যমন্ত্রী আপনারা যেভাবে হুমকি ধমকি দেন অফিসারদের, তো অফিসার তো আপনাদের ধমক চমকে হতে পারে।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী যে বলবেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী বলবেন। দেখুন আমরা এতদিন ধরে মানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকেই দেখতাম, এখানে অনেকে আছে সিনিয়র, আপনারা এখানে কথা বলতেন, আমরাও ভাবতাম যে অনেক সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন এবং সুন্দর কথাবার্তা হয়, এবং এইগুলোর উপর ভিত্তি করেই অনেক মানুষ রাজনীতিতে আসে কিছু করার জন্য। কিন্তু এখানে আসার পর আমি দেখি যে কয়েকটা বিষয়, কালকে যখন এটা রুলসে আছে যে লেখা আছে আন্ডার 361 a statement may be made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. Okay? তারপরেও দেখুন, তারপরেও কালকে যখন আমি স্টেটমেন্ট দিলাম আপনিও বললেন যে খুব সুন্দর স্টেটমেন্ট হয়েছে, তারপরেও দেখুন আমরা চাই যে সত্য যে বিষয়টা সেটা ইনভেস্টিগেশনের বিষয় এখানে জানানোর প্রয়োজন। ইনভেস্টিগেশনের বিষয় যদি না জানায়, মানুষের জন্যই তো আজকে এই আমাদের বিধানসভা, তো এখানে যদি এই বিষয়ে রুলসের জায়গায় আছে, ঠিকই আছে, এখন রুলস হলে আমি না বললেও কিচ্ছু হবে না, কিন্তু দেখুন আমাদের সরকারে এবং সরকারের প্রধান হয়ে তারপরেও আমি বলছি ফর দ্য সেক অফ দ্য পিপল যে আমাদের মধ্যে সেই সৎসাহতা আসে বলেই, এবং সেটা আন্দাজি না, আপনি যেটা বলছেন আন্দাজি না, যেমন আপনারা আন্দাজি বলছেন এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আন্দাজি না, ঠিকভাবে প্লিজ 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 আমাকে কথা বলতে দিন, আমার কথা বলতে দিন, আমার ফিনিশ করতে দিন, আপনি আর কথা বলবেন, শুনেন রিপোর্টটা শুনেন। দেখুন ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে, নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলা হয় এখনো কিন্তু তদন্ত এটা সুইসাইডাল ইন নেচার কনফার্ম হয়নি, কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর হয়েছে যে ভারতের সংবিধানে আর্টিকেল 192 নম্বর, সেখানে বলা হয়েছে আর্টিকেল 194 অনুযায়ী আমরা বিধানসভায় অ্যাবসলিউট প্রিভিলেজ এনজয় করে থাকি বিধানসভায়, সুতরাং পোস্টমর্টম রিপোর্টের ডিটেল বলা বেআইনি কিছু নয়। কেসটার এখন ইনভেস্টিগেশন চলছে, মানে পুলিশ এভিডেন্স কালেক্ট করে চলছে, পোস্টমর্টম রিপোর্টটাও এখন এভিডেন্সের একটা পার্ট, এখানে কেউ চাইলেও পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু সেই আর্টিকেল 194। সুতরাং আমার বলা বা না বলার উপর কোনো কিছু নির্ভর করে না। আমি যেটা লেখা আছে আমি বলছি, আমি তো যদি বলতাম যে আমি নাও বলতে পারতাম, ইচ্ছা হলে পোস্টমর্টম চেঞ্জ করতে পারতাম, এটা তো বলা হচ্ছে না, আংশিক বলা হয়েছে ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি। আবার বলছি আমি বিধানসভাকে সবাইকে অবগত করেছি, a postmortem report can be disclosed or tabled in a state legislative assembly primarily governed by the rules of procedure and conduct of business of the specific state legislature under Rule 36, acting under the constitutional framework of Article 194 of the Constitution of India. কাজে আমি ভুল করিনি, প্লিজ আমি আবার কথা বললাম, আমি ফিনিশ করতে দিন, আপনি তো আচ্ছা। Postmortem report is a part of police investigation under the Code of Criminal Procedure or Bharatiya Nagarik Suraksha Samhita, that is BNSS. While it is generally treated as a confidential investigation document, a state government or a member of the Legislative Assembly can table it in the House to answer questions, address public interest or clear controversies under the following legal framework. Number 1,
constitutional authority and immune, Article 194, 1 and 2 of the Constitution of India. The article grants absolute freedom of speech and immunity to legislatures within the House. If a minister decides to table or disclose a post-mortem report as part of government statement, or if an MLA presents it during an authorized discussion, they enjoy complete legal immunity. No court precedent can be initiated against them for disclosing document inside the assembly. Number 2, parliamentary mechanism for disclosure. Mechanical disclosure of such report is governed by the state-specific assembly rules of procedure and conduct of business in the legislative assembly. Papers laid on the table under this rule. Last but not the least, in high-profile cases, the Home Minister or Chief Minister often gives an official statement in the House to address public outcry. During such statement, the government may disclose findings, and during such statement, the government may disclose findings from the post-mortem report. And partly it has been disclosed yesterday. আমি আন্দাজি বলছি না, আমি এই কথাটা বলছি যে স্বচ্ছতার মধ্যে আমরা কাজ করছি। আপনারা ঠিক আছে, আপনারা অপোজিশন থেকে আমরা বলছেন, যদিও আমি আবার বলছি, যেহেতু আমি তোর অলরেডি চিঠি দিয়েছি এবং এই আর্টিকেলের মধ্যে কোনো রকম কোশ্চেন আর আসতেই পারে না এই যে 361, তারপরও আপনাদের অবগতির জন্য আমি পুরো আইনগতভাবে আমি এগুলো বলেছি। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী আমি না বিষয়টা মুখ্যমন্ত্রী এরপরে তো আর হই না, কোথায় আপনার সিনিয়র মানুষ, আরে তা ঠিক আছে। আরে আমি এই জায়গায় বলবো, পোস্টমর্টেম হয় এরকম ভারতবর্ষে বহু ঘটনা হয়েছে, এরকম ক্রিমিনাল ইনভেস্টিগেশন। আর নিয়মিত পোস্টমর্টেম হওয়ার পরেও হচ্ছে তবু আবার পোস্টমর্টেম হয়, পাবলিকে করার চেষ্টা করবেন কোর্টের ইন্টারভেনশনের। নাম্বার 1। নাম্বার 2, কেন এই যে পোস্টমর্টেম রিপোর্টটা সাসপিসিয়াস? আপনি গতকাল বলেছেন তাকে জ্বলন্ত অবস্থা পাওয়া গেছে, আর ফরেনসিক ডাইরেক্টর তিনি বলেছেন কি আমি গিয়ে দেখেছি মাটিতে পড়ে আছে। Which one is the correct? Which one is the correct? এটা ইনভেস্টিগেশন হবে, এই জায়গাতে সাসপিশন আপনার পোস্টমর্টেম রিপোর্ট হাউসে প্লেস করা সম্পর্কে রুলসে তাই থাক না কেন, যেখানে একটা এরকম আপনার বক্তব্য ফরেনসিক কোনটা ঠিক, এই রাজ্যের জনগণ কোনটাকে বিশ্বাস করবে? কাজে সেজন্য বলছি, if the government they are really impartial এবং really truth, এটা বন্ধ করেন না, এগুলো আগেও বহুত কমিশন হয়েছে, আপনাদের এই মন্ত্রীর সময়ে কিন্তু কমিশন হয়েছে। রেজাল্টটা কি বেরোলো? না বলুন না, কি বেরোলোটা কি? কিছুই তো বেরোলে। ইন্দিরা গান্ধীর পোস্টমর্টম হয়নি, কি বেরিয়েছে, কি কমিশন করলো? এগুলো তো হয়, কিন্তু আনন্যাচারাল ডেথ, বিশেষ করে এই ধরনের যখন হ্যাঙ্গিং বিষয় হয়, সাধারণত এগুলোতে কমিশন বসে না, মানে এ হচ্ছে নিয়ম না। আরে আমরা তো বলছি যেভাবে ইনভেস্টিগেশন চলছে, যেভাবে দেখুন, আমি ইচ্ছা করলে আপনার এই বিষয়ে এখানে কোনো কথাই চলে না, যখন কথা বলেছি, তারপরে আপনাদের যে উদ্দেশ্য, আমি তো বললাম আপনাদেরকে দেখে দেখে ছোট ছোট মানুষ বড় হয়েছে, কিন্তু যেভাবে আপনারা দাবি করেন, যা করেন, মানুষ সব দেখছে যে কিভাবে আপনারা এতদিন ধরে রাজনীতি করে এসছেন, সব বুঝে গেছে মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। এখন পরবর্তী যাচ্ছি। অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই
2026 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্ক্রু করে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী ভীষণভাবে গর্বিত। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার প্রত্যন্ত দক্ষিণ সোনাইশ্বরী গ্রামের প্রয়াত অর্জুন দে এবং মুন্নি পাটারি দের কনিষ্ঠ কন্যা অস্মিতা দে 22 মার্চ 2003 তারিখে জন্মগ্রহণ করেন। অস্মিতা নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছা শক্তির জুড়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের পারদর্শিতার চূড়ান্ত সাফল্য প্রদর্শন করে দেশের তিরঙ্গা পতাকাটাকে গর্বের সঙ্গে উড্ডীন করেছেন। তার এই অর্জন কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান অসংখ্য তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের নিরলস প্রচেষ্টা চালাতে উৎসাহিত করবে। তার এই কৃতিত্ব রাজ্যের যুব সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে প্রজন্মকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের স্বপ্ন দেখাবে। রাজ্যের কৃতি কন্যা অস্মিতা দে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে দেশ তথা ত্রিপুরা রাজ্যের নাম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উজ্জ্বল করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের জুডো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষকের তত্ত্বাবধানে কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার বিষয়টি এখন অস্মিতার একমাত্র লক্ষ্য। এই সভা দৃঢ়ভাবে বিশ্বাস করে রাজ্যের কৃতি কন্যা তথা স্বর্ণকন্যা অস্মিতা দে আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের প্রতিভার ধারাবাহিকতায় আরো সাফল্য অর্জন করবেন এবং নিজের দেশ ও রাজ্যের সম্মান আরো বৃদ্ধি করবেন। এই গুরু উজ্জ্বল সাফল্যের জন্য ত্রিপুরা বিধানসভার স্বর্ণকন্যা কুমারী অস্মিতা দেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করছে। একই সঙ্গে তার এই সাফল্যের নেপথ্যে যাদের অকুণ্ঠ সহযোগিতা, ত্যাগ ও অনুপ্রেরণা রয়েছে, ওর প্রয়াত পিতা, ওর মাতা, ভাই, প্রশিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একই সঙ্গে এই সভা কুমারী অস্মিতা দের উজ্জ্বলতর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করছে। এখন দৃষ্টি আকর্ষণী নোটিশ, মানে সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণী নোটিশ। আজ একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্যা শ্রীমতী স্বপ্না দেববর্মা। নোটিশের বিষয়বস্তু হলো নন্দনগর আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নোটিশটির বিষয়বস্তু হলো কোয়েশ্চন নাম্বার 109-এ মাননীয় মুখ্যমন্ত্রী একটা উত্তর দিয়েছিলেন। প্রশ্নটা ছিল আগরতলা এসডিও চমুনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা পরিকল্পনা আছে কিনা আপনি তো দিলেন। নোটিশটির বিষয়বস্তু হলো নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো বাজারের উদ্দেশ্যে উপর বিবৃতি আমাদের মুখ্যমন্ত্রী যে কোয়েশ্চেন ডিগ্রি রেসপন্ড অ্যাসেম্বলি কারেক্টলি স্যার তারপরে বর্তমান ধ্বংস হইতেছে মুখ্যমন্ত্রী আর আজকে এটা অ্যাকসেপ্ট করলেন কেন? রাগারাগি করে দিই না, উনি বলতে আরে রাগ করে, আমি তো বলছি এটা প্রশ্ন উনি উঠান না, না প্রশ্ন সেটা না। আরে
স্যার আরে এটা বলার পর না 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 আপনি শুনলেন না? ইস অধ্যক্ষ মহোদয়, সাধারণত আমাদের হাউসের নিয়ম হলো একটা, এটা তো ম্যাডামও জানার কথা না, আসলে কোশ্চেন তো আগে ছিল, কোশ্চেনের রিপ্লাই হয়ে গেছে, সেম ডেতে অ্যালাউ করেছেন, যেহেতু তীব্রমতা একটা পাবে সেই জন্য দিয়েছেন, কিন্তু ব্যাপারটা ডিসকাস হয়েছে, এটাই তো কথা, এটাই তো আস্তে আস্তে বলা যায়। তো যেহেতু উত্তরটা না, তো এখন আমি বললাম তো, আমি আপনার বলছি না, আমার প্রশ্নটা করার পর আপনি বলবেন, হলে তো চলে না, করবেন কিছু, ঠিক আছে, ওনার স্পেসিফিক যদি কেউ থাকতে পারে বোধ হয়, ঠিক আছে, করে মনে করার পার্থক্য তুষ্ট করা রাখতে গেলে এটা বেআইনি কাজ করতে হবে, করুন। আপনি তুষ্ট করার জন্য বেআইনি কাজ যদি করতে পারেন, আপনি করতে পারেন, তাহলে আপনার না না ওটা বলবেন, না না ওটা একটা আলাদা জিনিস ছিল, উনি পার্টিকুলার এমন তো হতে পারে ওনার স্পেসিফিক কোশ্চেন আছে, এটারও কমিশন আছে, ওনাদের কোয়ালিফিকেশন করবে, কোনো স্যাটিসফাইড না হয় আরেকটা রুল অনুসারে আবার নোটিশ দিয়ে ডিসকাশন করতে পারেন। এখানে কমিশনের সিউ নো, সি মাইট নট বি নোই, উনি নতুন ম্যাক্সিমাম জানা কথা, আপনি তো জানো প্রশ্ন এসছে, আমি স্যাটিসফাইড হইনি, আবার এটার এই নোটিশ দিয়ে বিকারের মতো ডিসকাস করতে পারেন, কিন্তু কালকেই ডিসকাশন হলো, কালকেই নোটিশ তাই ডিজিপি ব্যাপারটা আজকে উঠলো কেন, কেন উঠলো, হতে পারে এটা আইনগত হবে, কেন উঠলো ডিজিপি ব্যাপার, উঠলো কেন উঠলো, উচিত ছিল না, আমরা কালকে বলছি হতে পারে একবার ডিসকাস হয়েছে, সন্দেহ ছিল তাই তো ভেন্টিলেট করেছে, ভালো তুমি স্টেটমেন্ট একটা দিয়ে তো বলিস না, আমরা এখন রুলস আছে কোনো বিষয় ডিসকাস, এটা যদি এখন ভঙ্গ করেন আবার কিছু বলা নয়, যদি ভঙ্গ করেন ইটাকে প্রেসিডেন্ট হয়ে থাকুক, এটা করেন, করেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিন। মাননীয় মন্ত্রী না প্রশ্ন না, এখন আমি উক্ত নোটিশটির উপর আলোচনার জন্য নবীন দপ্তরের মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। না না দরকার নেই, নাই ওইটা কেন করলো? মাননীয় অধ্যক্ষ মহোদয়, নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আগরতলা পুর নিগম জনস্বার্থে ও পৌর প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিতভাবে বেআইনি বা অবৈধ নির্মাণের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে থাকে। আগরতলা পুর নিগমের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে জনসাধারণের যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেটাকে অব্যাহত রাখা, রাস্তাঘাট ফুটপাত এর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের প্রতি এই দায়বদ্ধতার নিরিখে আগরতলার পুর নিগম প্রায়শ আমরা দেখি বিভিন্ন জোনের টাস্ক ফোর্স কর্তৃক যে যারা পারমিশন নেয়নি এরকম স্ট্রিট ভেন্ডার বা অবৈধ দোকানদার, ফুটপাত দখলকারী এবং অন্যান্য যেসব অবৈধ কাঠামোর বিরুদ্ধে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান ওনারা পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেন। আগরতলা পৌর নিগমের অন্তর্গত উত্তর জোন অফিসে বিভিন্ন সময়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে উত্তর জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাস্তার পাশে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে সবজি, মাছ, মাংস ও অন্যান্য পচনশীল দ্রব্যের দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যানজট এবং জনদুর্যোগের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর জোন অফিসের টাস্ক ফোর্সের মাধ্যমে নিয়মিতভাবে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে অবৈধ দোকানপাটের ব্যবসায়ীদের মাইক যুগে সতর্ক করা হয় এবং পরবর্তী সময়ে যারা সরে গেছে কিন্তু পরবর্তী সময়ে যারা
অবৈধ যারা আছেন দখলদারদের উচ্ছেদ করা হয়। এই অবস্থায় গত 11/8/2026 ইংরেজি তারিখে ডন বস্কো স্কুলের সম্মুখে এলাকার রাস্তার উপর অবৈধভাবে বসা সবজি ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের জন্য একটি অভিযান করা হয়। অভিযান শুরুর পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যখন মাইক যুগে ও সরাসরি ওই সমস্ত ব্যবসায়ীদের রাস্তার উপর থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী যদিও নির্দেশ মেনে দোকানপাট সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী নির্দেশ অমান্য করে তারা একই স্থানে ব্যবসা চালিয়ে যেতে থাকেন। ফলে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং রাস্তার উপর অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। উত্তর জোনের টাস্ক ফোর্স কর্তৃক 1/4/2026 ইংরেজি তারিখ থেকে 11/8/2026 ইংরেজি তারিখ পর্যন্ত নন্দননগর, অভয়নগর, জেবি বাজার, আস্তাবল থেকে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে স্কুল সংলগ্ন ও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে শুধু নর্থ জোনের নয়, সমস্ত পৌর এলাকাতেই কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা হয়। 2026-27 অর্থ বছরে আগরতলা পুর নিগমের বিভিন্ন জোনে প্রায় 96টি উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযানে মোট 412টি অনুমোদিত স্ট্রিট ভেন্ডিং ইউনিট, অবৈধ কাঠামো এবং অবৈধভাবে পরিচালিত মাংস বিক্রির কাঠামো উচ্ছেদ করা হয়েছে। ডাটা ওয়াইজ এনফোর্সমেন্ট ড্রাইভ টেকেন বাই দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে আছে অনেকগুলো। তো এখানে উল্লেখ্য যে ডন বস্কো স্কুল এলাকার উচ্ছেদ অভিযান এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা প্রায়শ যে সেন্ট্রাল 4টে জোন আছে তারা প্রায় করে টাস্কফোর্সের মাধ্যমে সমস্ত পুরো এলাকাতেই ধরনের উচ্ছেদ অভিযান পুর নিগমের মাধ্যমে হয়ে থাকে। পরিশেষে এই বলা যায় নাগরিকদের স্বার্থ ফার্স্টে প্রায়োরিটি, যেন স্বাভাবিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে, যানজট নিয়ন্ত্রণও প্রয়োজন, সরকারি রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকা, সেই জন্য আগরতলা পৌর নিগম প্রচলিত বিধি as per provision of 107A, 133(1), 2(3) and 4 and 185(1) and 2 of Tripura Municipal Act 1994 অনুযায়ী এই অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণের সার্বিক স্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এই বিষয়ে সকল নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কামনা। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি করবে সেটা যেন না হয়। মানুষ চায় আমি সুন্দরভাবে রাস্তা দিয়ে যাই, ফুটপাত পরিষ্কার থাকবে এবং কোনো জায়গায় যানজট একমাত্র এইভাবে অবৈধ যখন এই ধরনের ফুটপাত দখল করে ব্যবসা করে আমরা সবাই জানি সেখানে রাস্তার পরিশোধ তার যে পরিমাণ সেটাও কিন্তু কমে যায়। তো এটাই আমার বক্তব্য এই বিষয়ে। আচ্ছা, এখন ত্রিপুরার তরফ থেকে clarification, sir. Borong speaker, ang nini bising tik lagi, oh house sana namuzungo, antam koksa, oro MLA মন্ত্রী টঙ্গাইরা অনেক ল পরিচার দङ ভারত বর্ষনি বরক প্রত্যেক বরকনি কাইসা কাইসা আইন दङ ও আইন ফলো খাইनो তিনিনি ও হাউস आं प्रश्न खायनाय बा उत्तर मानाय आरो आं जे कलिंग एटेंशन तो मानी नंदनगर एलाकाय संलग्न डन बस्को स्कुलेर सामने जे बाजार आ बाजारनो केंद्र खाइनो जे आरो टिप्राजुग आरो लक्ष लक्षनि व्यवसाय खालाया बरक शुधुमात्र 10-20 हजार नि तीनाय बरक मुखितिं थाइकेतिं फालायो ओ मुखितिं थाइकेतिं फालमानि इंखाबो गवर्नमेंटनि जागा प्लस अबो पीडब्ल्यूडी रूट क्लायो पीडब्ल्यूडी रूट क्लायो हिनिनो खरकसाया बा खरकसा केबोना केबो फानो एमसीओ थांगै रिपोर्ट दिखना एमसीओ थांगै ऑफिशियल थांगै आरो बाजार थांगै उपस्थित तिंखा गाहामको नों जदि आरो उच्छेद खालायनायनि हिंखाय नों एकटा नोटिस रिनानि नांनाय
হয়তো বা বড় আচুকনানি নাंनाय বিনা নোটিস ছাড়া আচুকলাইয়া ওই অমাহাইকে যে থাঙ্গে আদিনি ঘটনা খালাইমানি আবো আইনছি ককসানাই आङो मुतु खायनानै मुचुंगौ जाबो दुर्गा पूजानि गाना दुर्गा पूजा गानाव इलेक्ट्रिक डिपार्टमेंट काम खालायो आरो कायसे माइकिंग खालायो जे खोना एखेबा खोना अरबो कारेन्ट सामुं तांजाबनाय 10टानि हयते 4टा अब्दि कारेन्ट दंगला हिनि माइकिंग खायो बेस काहामको माइकिंग खायमानि बागे बराबर सजागंगै थांगौ आनि मोबाइल चार्ज जाय आं चार्ज मारिनाय आनि थैंक यू टीटी साजे थैंक यू माति सानाय अमन हायगै बराबर सजागंगै ना जानजेनि रेडिंगै थांगौ फियाबा तिनि अरबो बिना माइकिंग खालायरिया जदि अरबो माइकिंग खालायरिखाय नर और खनानि सिमी तै दुकानपाट और बाजार खालाय मांगला रि मांगला बरं अरन माकु तुलनाय हिनी जुदि माइकिंग खालायके बराबर सतर्क तंखामो फियाबा एमसी रो थांगै मानो फियाबा अमहायके थांगै थाटागनि बरकटाय खरकसा आरो जेगाबे थामसि फुनुखा बिनि बॉडी लैंग्वेज बिनि एटीट्यूड बिनि तामिनानि थामसि फुनुगैनाय जेबाबे आरो थांगै यासिपाकुगै कक साविका सप्रे साप्रा खलायका पाब्लिक बरक थांगै एमसी आरो तांनायसिगि मा तंखा एमसी नि बिसकांगो पुलिस प्रशासन नि बिसकांगो भाइगा आबो बर नाय हजम खायै सुजुग्रिवि तंखा आबो आइनताम कक्सा पुलिस प्रशासन ताम एक्शन हाका आसिगे सार आरो जोंते बनुखा जे मानिखनि फालनाय रगनि आरो एमसी नि तरफ থেকে কাছে গাড়ি তেলাঙ্কা বুক চা গাড়ি এই বুক চা গাড়ি ও মাইরুম বস্তা দেখা আর ও গুড়িয়া মাইরুম নিনা আর ও মানহাঙ্গা নিনা আর ও তামনে খাসা মাইরুম মখতেন থাকিতেন আরো সাতুনি সময় আরো দাঁত নারিকরা বতঙ্গ আসলে অমাহাইকে যে মখতেন থাকিতেন ফালমানে আর যত লুট খাইয়ে না গাড়িও দেখা आबो वीडियो वायरल होंखा आबो वीडियो पूरा वीडियो फुटेज दंगो अमाहाय के गाड़ी दाखा ताबो बरफनि प्रश्न एमसी नों जदि गाड़ी हो मानि फालाय रंनि नों आरो बादा खायना थांतानि उच्छेद खायना हिं थांतानि नों आरो मानि खनि जेतुइ फेमानि आ मानि खनि नों फेरादारिखा रिया आ मानि खनि ताबो बरफ जे बरनि क्षतिपूरण का नों क्षतिंखा नों क्षतिपूरण दारिखा रैया आबनो ताबो बरफनि प्रश्न सार जे बरफ जे तिप्रा जिग आरो व्यवसाय खायनानि नै बरफ चाकरिनि बागिया बरफ बिक्रिनि बागैसै बरफ चाकरि सानिया बिक्रि सानो फियाबा आरो गरीब बिग्रा रगनि हिंगांके मान सम्मान करिदा बिग्रानि हिंगांके कोनो अधिकार करिदा सार दुरा प्रथम खलायनाय बनो सादि सार आरो बरफ स्थायि बागिया और ताबु सुंदि दंगो ताबु सुंजा ताबु बजा बरफ जेफुरपान उच्छेद खालायजानाय साइमानो बरफ जेफुरपान उथुक देहिंगे बरफ उथुगै थानाय दै कैसा उत्तर नेपाल आइन कपाय बसार आइन कपाय सार अवश्य नों जदि बरफ उच्छेद खालायनानै हिंगांकाय जदि अबैध नङै तंगांकाय बरफ बैध भाबे जागारिदि व्यवसाय खायनानै बागिले बरफ व्यवसाय बाय संसार चलिव बरफ व्यवसाय बाय बरफ दं बसाबुतै लेखा परा खालायो सारपाय कैसा बरफनि प्रश्न अब सायाय और योग्य ओ बरफनि प्रश्न हिंगांकाय जे और जत राजनैतिक बदलबो थाङै नायखा जत राजनैतिक बदल थांनायखा काहामको और थाना एफआईआर बखलाय जाखा एफआईआर खलायजां माने अ बरफरा दरम जाखा आइन सिकक सनायसा आइन तामो पुलिस प्रशासन तामो खायगा जे बरफनि मुंगै जे भिडिअ फुटेज दी नै जे एफआईआर खलायजां माने बदरवा दरम जाखा गुफुर रमजानाय सर आइन कतै कि जातंगो दुइटा प्रश्न का एसडीयू चमनी থেকে
ইয়াঙ্গো নিনি মারাত বস্তি পর্যন্ত যে অবৈধভাবে সরকারি জায়গা ও গভর্নমেন্ট জায়গা ও পিডব্লিউডি রুট যে অবৈধভাবে ন ফুক টাঙি নাই দোকানপাট দি তংমানি বড়মখা গভর্নমেন্ট মকন নুলিয়া বনখা এএমসি মকন নুলিয়া এএমসি বন বপ্র উচ্ছেদ খালাইনাই আকক সীমা সানাই বন উচ্ছেদ খালাইনাই খালাইয়া কে তামনি কারণে খালাইয়া ও গতিনি মা সানাই তিনি অর আং সাইমান অর চিনি মাননীয় মেয়র বোমা আচুর্য দङ বোমা আচুর্য दङ जों आबनो उत्तर मानानै लांनाय सार आबुसिलिया ताइ सानि प्रश्न दङ सिलेक्टआरो जे स्कुल अक्सिलियारनि स्कुलनि बिस्कांग सरकारनि जागायाव पिडब्लिउडि रुट बाहायथाय आरो कासे क्लाबनक आसायमांखा संसायमांखा आ क्लाबनक तो बेजाल স্কুলের সামনে বাজার উঠছে তারপরে যদি ও ক্লাব ন যে যে মন্দির তো মনি বনবনরে কাছে জায়গা শিখাইবে থানা নাই স্যার ঠিক আছে ধরে রাখো তাই আব যারা আর দোষী যে ভাবে পিকচারে ফাইনাল কোনো প্রবলেম নাই ও পক্ষে সাথে স্যার ঠিক আছে দ্য বর্ডার স্যার আচ্ছা ঠিক আছে সুদীপ জি সময় একটু বলেন স্যার অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসেম্বলিতে প্রশ্ন করি অনেক আগে প্রশ্ন করার পর একটি ডিপার্টমেন্টে যায় ডিপার্টমেন্ট ইউডিতে যায় ইউডি এটা মিউনিসিপ্যালিটিতে পাঠায় এই জায়গার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর উনি প্রশ্নকর্তা আগরতলা এসডিও চমুনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়িঘর দোকানপাটগুলির উচ্ছেদ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না না উনি তো বলছে তো কথা শুনুন আমি বলেছে তো বলছি এখন প্রশ্ন করার পর মিউনিসিপ্যালিটি হয়তো বা গিয়ে যেহেতু উত্তর দেবে কিছু দোকানপাট শি ইজ ভেরি মাচ কারেক্ট ওয়াই চুজ বিআইনি যদি আরো ক্লাব থাকে অমুক থাকে ওয়াই পার্টিকুলার কিছু দোকান বলেছে হামলাটা হলো বলেছে তো এটা আর রং দরকার নেই এখানে জনজাতিদের সুদীপজি এটা উনি বলেছে এটা আমার এলাকাতে আমি যদি বলা করেন আপনি নেই আমি I have the right so it is in my conscience don't I have the right উনি বলেছেন যেটা এটা রিপিট করবেন না আপনি কি প্রস্তাব দিতেছেন বলেন এই প্রশ্নের উপরে এই ডন বস্কো স্কুলের সামনের বিষয়ে বলেন এই ডন বস্কো স্কুলের সামনে ঠিক আছে উনি বলেছেন তো উনার আপনি যদি শুনছেন নেই অ্যালার্জির বিষয় না এটা কেন উনি বলেছে এখান থেকে এখান পর্যন্ত এটা বলেছে তো এটা রিপিট কেন বলবেন নেই এইভাবে বলবেন না এইভাবে চোখটা রাঙাবেন না একটা কেন আপনি কেন এটাকে রিপিট করে সময়টা নষ্ট করছেন নেই সময়টা কেন নষ্ট করছেন উনি যা বলেছেন উনি আপনি ও থেকেই বলছেন আপনি হয়তো কখনো বুঝছেন না ট্রান্সলেটর এখানে বলছে এখানে শুনে মাননীয় স্পিকার স্যার হ্যাঁ স্যার এই যে বলছিল যে সেম থিং না উনি পরিষ্কার বলেছে নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে রাস্তার এটা আলাদা উনি বলছেন এটা তো ঠিকই বলেছে ওনার প্রশ্ন তো ওনার ঠিক আছে আপনি তো জবাব দেবেন ওনাকে আপনি এখন জবাব দিতে দিন না দেবে তো সাবজেক্ট না তো হ্যাঁ সেই তো বলছে হ্যাঁ দেবে let the minister answer no why you are interfering why you are standing yes why you are standing why is standing why you are standing why you are standing leader of the house are you no I am the parliamentary affairs minister it is my duty nicely I am this house this is my duty I am a parliamentary affairs minister it is my duty also to maintain peace he is dictating you what to do he is even dictating you sir it is not fair sir আমার প্রশ্ন হলো মাননীয় সদস্য
স্যার মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। হ্যাঁ ঠিক আছে বলুন মাননীয় আরে আরে হি ডিক্টেটিং ইউ ঠিক আছে বলেন বলেন হ্যাঁ সরটা বলেন মাননীয় সদস্য যে প্রশ্ন তুলেছেন শুধুমাত্র উচ্ছেদ নয় তার পেছনে যে ডিসক্রিমিনেটরি আউটলুক মাননীয় সদস্য আছি না ডিসক্রিমিনেটরি আউটলুক that action will be taken against those people number one number two মানে number two আমি বলছি ছড়াতে হবে কিন্তু সিলেক্টিভ কিছু অপারেশন করছে আবার বসে যাচ্ছে কাজে সেই জায়গায় পাহাড় থেকে কাজ নেই তাদের করবেন না শুধু ধনবস্ক না অন্য জায়গাগুলোতে সেরকম মিউনিসিপ্যালিটি সে ব্যবস্থা করবে কিনা করেছে উনি প্রথমে তাই তো বলছি কাছ থেকে বলেছে আপনার আসুন দেবনাথী যে বলছেন এটাকে আপনাদের বলছে ঠিক আছে বলেন বলেন মানবিকা স্যার মাননীয় বিধায়িকা স্বপ্ন মেজিকা বলেছেন যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে দায়িত্বে আছি স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয় এভিকশনের বিষয়টা ধারাবাহিক মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি বলেছেন এটা ধারাবাহিক প্রসেস আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টে একটা অবজারভেশন আছে আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আটা জানা রাস্তা পাড়ে মাংস কাটা হওয়ার দুর্ঘটনা ঘটে সেই কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে আর নন্দননগরের বিষয়ে আমি কথা বলি যখন বলি আপনি পরে বলবেন যদি আপনার থাকে আগে বলি যেহেতু আমি মেয়র হিসেবে আমি বিধায়ক হিসেবে মেয়র হয়ে আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করে এটা একটা স্পর্শকাতর বিষয় প্রায় সময় আগরতলা শহরে যেটা সফলতম বলার চেষ্টা করেছেন আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দননগরের বাজারের জায়গা স্কুলের সামনে নয় অভয়নগর বাজারের রাস্তা বিজের রাস্তা সমস্ত শহর জনজাতি এবং বাঙালির একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করে শুনতে দিন না না বলছে কি আমি আছি সময় দিন আমি সবটা যেটা বলছেন স্বপ্না দিদিমণি এটা সত্য না আমি বিকাশবাবু মাননীয় মন্ত্রী বিশ্বকত দেববর্মা মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি সবার সঙ্গে কথা বলেছি নোটিশে কথা বলা হয় মাইকিং করা হয় বলা হয় প্রতিবারই প্রতিটি বিষয়ে যতটি বেআইনিভাবে বিভিন্ন ব্রিজে বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরই যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে এটা বাধ্য এটা পৌর নিগম করতে বাধ্য সরকার করতে বাধ্য সেই বিষয়ে তবে আমরা গায়ের জন্য কোনো কাজ করি না এই ব্যাড প্র্যাকটিস সিপিএম এর আমলে ছিল তারা রাজনীতি করার জন্য রাস্তাগুলো বসিয়ে মিছিল করাতো আর আমাদের সাথে আসার পরে স্বাভাবিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে কাজে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায় ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে আর পছন্দ না আমি সারা বছর করে তিনি সারা আপনাদের পাশে আপনাদের আমরা আর কত ডিসকাশন না মাননীয় উত্তর দেয় সবটা কোর্টের বিষয় যেহেতু আছে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেললো তারপর রিলিফ তো উনি কেউ দেবে না ডিপার্টমেন্ট মিনিস্টার বলবে যিনি তারপরে যদি কিছু তাকে বস্তু করবে বলবে না যিনি যেটা বলেছেন যে উঠিয়ে দেওয়া হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে না মাইকিং করা হচ্ছে না মাইকিং করা হয় প্রতিটি ক্ষেত্রেই আমরা মাইকিং করা হয় বলা হয় আমাদের অফিসের থেকে সমস্ত গিয়ে সিস্টেমে আমাদের
যে লোকাল কর্পোরেটর আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন। এটা আমি নিজে এভিকশনের যুক্ত থাকি। কোনো মেয়র, ওনাদের আমলে মেয়র ছিল, মানুষ দান করার কোন মেয়রকে ছিল, কাজই করেননি। আমি নিজে ডিএসএলে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বরাবর কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাই আমি বলবো স্পিকার স্যার, ঠিক আছে স্যার, আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা কোনো ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ওই প্রশ্নকর্তাকে অর্থাৎ যিনি দিশা হোসেন নোটিশ এনেছেন ওনাকে দিয়ে দেবেন পরবর্তীতে। অনারেবল সিএম স্যার, সিএম স্যার বলেন। এটার আগে মাননীয় স্পিকার স্যার, এখানে যে মহিলাগুলি, যে জনজাতি মহিলাগুলি আক্রান্ত হয়েছে, এটা আমাদের 19টা জনগোষ্ঠীর ভিতরে কাইপেং মলসম হালাম কমিউনিটির লোক 7 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আমার মহারাজা নেতৃত্বে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, 10,000 করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের এর রাজ্যে একজন জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন, তিনি একবার সেখানে দেখলেন না, দিলেন না। করা যায় না, বিষয় না এভাবে ডাইরেক্টলি করা যায় না। আপনি মানে মুখ্যমন্ত্রীজি উত্তর দেবেন, এই যে রবির বাবু নেই 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 এইভাবে করা যায় না, এটা রুলসের বাইরে করা যায় না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শুনেন শুনেন, সবাই শুনেন। এটা যখনই মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা যে বিষয়টা এনে সময়টা একটু বাড়িয়ে নিই, 1টা বেজে গেছে। অনারেবল সিএম উত্তর দেওয়ার পর এটাই হবে, শেষ হয়ে যাবে। যে নন্দননগর যে হেডলাইনটা আমি যেটা বলছি, যেটা আমাদের রতনবাবু অলরেডি বলার চেষ্টা করেছেন, যে নন্দননগর এলাকা সংলগ্নে ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে, এই বাস আর কিছু না বাকি। এখানে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেন্টিমেন্টাল দিয়ে কোনো কাজ হবে না। আমরা জানি অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে আসলে আমরা তো এখানে সবাই সব মানুষের জন্য, আমরা এখানে আলাদা করে কোনো পার্টিকুলার কাউকে আলাদা আলাদা করে না দেখাটাই উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। যদি এটা হয়ে থাকে, যেমন আমাদের এটা যদি হয়ে থাকে স্পেসিফিক, এটা কেন খালি এই লোক হয়েছে যেন একজন নামে, এটা তো জেনারেল বিষয়। একজনকে যেভাবে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা পার্টিকুলারলি একজন গ্রুপকে এরকম করেছে সেরকম না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, যেই হোক রাস্তা দখল করে আপনারাই বলুন, বিদেশে অনেকে যান, কি সুন্দর আমাদের দেশ, ওইখানকার দেশ। আর ত্রিপুরাতে বলছেন যে এইভাবেই শ্রমিকদের দুঃখে একবারে সাংঘাতিক, দুনিয়ার শ্রমিক এক হোক এবং তাদেরকে যেখানে খুশি বসিয়ে দাও, এরপরে বলছে পুনর্বাসন দিতে হবে। আর এইভাবে কতদিন চলবে? ওনাদের তো যা আমি তো দেখি এক এক সময়, এগুলো তো আমরা দেখে এসছি 35 বছর, এর আগেও দেখেছি। এবং অত্যন্ত মানে এমন ভাবে বসিয়ে বলবে যে এখন তো তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা, তখন কেন করেননি ওনারা পুনর্বাসনটা? তখন তো ওনারা পুনর্বাসনের কথা করেননি। আমরা এসে এই পুনর্বাসন, যেখানে নদীর পাড়ে যান আপনি, কারা বসিয়েছে নদীর পাড়গুলিতে, আজকে কখন বলবেন হাওড়ার নব্যতা কমে গেছে? এসব যে বলেন, তখন তো বসিয়েছেন। আমরা বলছি না, এদের অত্যন্ত গরিব মানুষ তারা, কিন্তু আমরা দেখুন প্রতিটা মানুষের জন্য যদি কিছু করে থাকি, ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে, তারা কিন্তু এই বিষয়টা দেখছেন, তাদের পুনর্বাসনের কথা চিন্তা করছেন। আমার মনে আছে 40 বছরের এর থেকে বেশি হবে, কয়েকটা রোডের মধ্যে বহুদিন ধরে একটা দৌড়, কেউ মুলি বাস নিয়ে, কেউ বাস নিয়ে, কারো হিম্মত হয়নি। কিন্তু আমরা কথার মাধ্যমে ওনাদের সাথে কথা বলেছি এবং তাদের খুশি, ওরা বলছে আমাদের কোনো সমস্যা নেই, ওনাদেরকে বসারও সুযোগ করে দিয়েছি আমরা। আপনারা যান নেতাজি চমনের মধ্যে, সেটা আমরা করেছি, কোনো রকম তো সেখানে মানে করা হয়নি, তাদের উচ্ছেদ করা হয়নি, কারণ সে কনফিডেন্স আছে। তো এত ঝামেলা ওনারা রেখে গেছেন 35 বছর, এবং এইগুলি মিটিং এ প্রফেশনে তাদের ভোট ব্যাংকের জন্য তারা এগুলো করেছে। আমরা চাই এইগুলো আমরা করবো না, আমরা এগুলো করবো না। আপনারা যেভাবে চলেছেন, কেন আমরা এইভাবে চলবো? এই জায়গার মধ্যে আমি আসছি না, আমার বলতে হবে এর জন্য, এটার সাথে রিলেটেড, এটা
রিলেটেড কারণ এই মানসিকতা এটা পার্টিকুলার কোনো কমিউনিটির না, এটা সবার জন্য। এই কমিউনিটির মধ্যে কেউ রাস্তায় দখল করে ব্যবসা করবে, কেউ আপনি যাবেন, আপনি বললেন যে আরে এখানে যেন যানজট হচ্ছে। তো এই যে ঘটনার মধ্যে মিউনিসিপ্যালিটি যে কারণে বারবার আমি এখানে যে আমাদের মাননীয় বিধায়িকা স্বপ্নাজি যে বললেন, আমি ওনাকে ধন্যবাদ দেবো। বিষয়টা নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণে আপনি যেটা বললেন যে আগে তো বলতে হবে, এরপর মাইকিং করতে হবে, এটা বলা হয়েছে, ওনারা বলেছেন, কিন্তু মাইকিং যে করেছেন বা যে বলেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়নি ওনাকে যখন, এবং এটা খুব দৃষ্টিগোচর। আমি বলছি, আমি স্বীকার করছি, আমারই খারাপ লাগছে, কিন্তু এখন পর্যন্ত যদি হয়েই থাকে অন্যায়ভাবে একটা এফআইআর কিন্তু করা হয়নি। আপনি এফআইআর, আরে আমি বলছি তো এফআইআর করা হয়নি। এফআইআর করলে তবে অ্যারেস্ট হতো, নো এফআইআর। আমার কাছে এখন তো আমি জিজ্ঞেস করছি, তারপরে আমি বলছি যদি আরে আমাকে তো আমি তো আরে কিন্তু জবরদস্তি আমাদের জায়গা দখল করে আমি যা খুশি করবো সেটা এই গভর্নমেন্ট একটা স্মার্ট সিটির মতো করতে যাচ্ছে, ভেন্ডার জোন করছে, ভেন্ডারদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যখন উচ্ছেদ করতে যায় ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আপনার লাইসেন্স দেখান এবং আপনার এখানে বসার অধিকার আছে কিনা। তারপরেও ভেন্ডার যারা আছেন তাদেরকে নতুন ভাবেও দেওয়া হচ্ছে, নতুন নতুন ভেন্ডিং জোন। আগে তো এইসব চিন্তা ভাবনা ছিল না, ওরা বসে যায় কোনার মধ্যে, বসে যায় মুখ জায়গায়, এগুলো ছিল না। আমাদের সরকার আসার পর আমরা এগুলো করছি, ভেন্ডিং জোন করছি, পুনর্বাসনের ব্যবস্থা করছি। কাজে আপনি যেটা বললেন, যেটা আপনার সবচেয়ে যা বলেছেন এর মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে নট ফর ওয়ান কমিউনিটি, ইট শুড বি ফর অল কমিউনিটি। যে যদি এইভাবে কেউ ব্যবহার করে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আপনি এফআইআর করবেন। যদি এফআইআর না করে থাকেন করুন, আমি জানি না আইনগতভাবে কতটুকু, নিশ্চয় তার পুলিশি ব্যবস্থা হবে। এফআইআর সঙ্গে সঙ্গে নেক্সট ডেতে করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন। ঠিক আছে, ঠিক আছে, এখনো রেজিস্টার করা হয়নি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী দেখে নেবেন। আমি একটা বলি স্যার, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন, আমি একটু আমাকে বলতে সুযোগ দিন স্যার। স্পিকার একটু সুযোগ দেবেন, কথা বললেন। আমি যেহেতু অধ্যক্ষ মহোদয়, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন আমি বলতে পারি, আমি বেটার জানি স্যার, ভালো জানি, আমাকে সুযোগ দেন। আমি বারবার উঠেছি, মন্ত্রীজি উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর অনেক কিছু জিনিস উদ্ঘাটন হয়েছে, যে কি হয়েছে ঘটনা। I really thank our honorable MLA Sapna Debbarma to raise this question. তবে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলছি যে শহরের মধ্যে যারা অর্গানিক সবজি এনে থাকেন, এটা কিন্তু পাহাড়ের লোকেরাই না হয়। এই শহরতলির মধ্যে আমরা যারা থাকি, ইনক্লুডিং মিস্টার সুদীপ রায় বর্মন, he is born and brought up here only in Agartala. I think you also will agree, organic সবজিটা কিন্তু পাহাড়ের লোকে এখানে, এবং অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করে থাকে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের কৃষিমন্ত্রী বলে থাকেন যে অর্গানিক চাষ করতে হবে, স্বাস্থ্যের জন্য ভালো। তো এইটা নট অনলি উচ্ছেদ, নট অনলি অ্যারেস্ট। আমার বক্তব্য হলো যে যারা পাহাড় থেকে সবজি বিক্রি করে থাকে তাদের জন্য পাকাপাকি ভাবে মিউনিসিপাল কর্পোরেশন ব্যবস্থা করে তাদের ব্যবসা করার সুযোগ দেবে কিনা, এটা আমার মূল বক্তব্য। কারণ এটা না হলে এই রাজ্যের মধ্যে যদি সবজি বিক্রি করতেও না পারে, খেতে না পারে, ডেফিনেটলি আপনি যাই বলুন এর একটা সেন্টিমেন্টের কারণ হয়ে থাকবে কোনোদিন। এটা কোনো রাজনীতির ব্যাপার না, কোনো সরকার বিরোধী পক্ষের ব্যাপার না। আই এম শিওর মেয়র সাহেব এবং
যে দপ্তর এটার জন্য দায়ী, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে এখানে, সবাই মিলে আই থিঙ্ক উই শুড সলভ দিস প্রবলেম। দিস ইজ দি অপিনিয়ন। খরকসা সাদে নিয়ে নেবি সিংহ খরকসা সাদে বিশ্বজিৎ অনারেবল মেম্বার বিশ্বজিৎ সানাই না পান একজন খরকসা সাদে খরকসা আমি শুনে যা খরকসা সাদে আমি ছিলাম মুখ্যমন্ত্রী সাইড হবে না স্যার, আমি যেহেতু সেই দিন ছিলাম আমি বলি, আমি যখন 15 তারিখ গিয়ে আমরা যখন ভিজিট করি অনারেবল এমডিসি আমাদের জেমস দেববর্মার সাথে, এখন মানে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করেছি, তাদের কথা আমরা জেনেছি। তো ওনারা বলেছেন প্রথমে আমাদেরকে কোনো প্রায়র নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সকাল বেলায় গিয়ে ওনাদেরকে বলা হয়েছে তিরপালটা আপনারা একটু ছড়িয়ে ব্যবসাটা করবেন, সেইটুকুই বলা হয়েছে। আমাকে বলেছে প্রায় 10 থেকে 12 জনের সঙ্গে আমি কথা বলেছি। তো ওনারা বলেছেন তিরপালটা ছড়িয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। কিন্তু আবার বিকাল বেলা এসে ওনাদের উপরে যেভাবে আক্রমণাত্মক, যেভাবে টাস্ক ফোর্স এএমসির তরফ থেকে যেভাবে করা হয়েছে, সেগুলো অমানবিক স্যার। তাই আমার এলাকা থেকে প্রচুর সেখানে আছে এবং সারা তেলিয়ামুড়া থেকে বেশিরভাগ সেখানে ব্যবসা বাণিজ্য করেন। এই যে আমাদের স্যার বললেন যে অর্গানিক সবজিগুলি যেহেতু ব্যবসা করছেন, টোটাল সেখানে প্রায় 44 জন, এত বেশি সংখ্যক নয় স্যার। এবং ওনারা 4-5 বছর ধরে 8 বছর ধরে ওনারা ভেন্ডর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট টিল টুডে কেউ পাননি। তো সেটা তো একদম মার্সিলেসলি তাদের উপরে সেভাবে করা হয়েছে, সেটা তো আচ্ছা কি করতে হবে এবং সরকার এখন উপায় কি হবে স্যার? এফআইআর কথা যে উনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের অনারেবল এমডিসি সুরজ দেববর্মার নেতৃত্বে থানা গিয়ে এফআইআর করেছেন, সেটা হয়তো ওনার নলেজে জানি না আছে কিনা। এবং হিউম্যান রাইটস কমিশনের মধ্যে গিয়ে আমাদের মহিলা টিম গিয়ে ওখানেও ওনারা কথা বলেছেন, সেটা ঠিক আছে। এবং এখন সরকারের পক্ষ থেকে এই যে মাত্র 44 জন, এর বেশি হলে আরো বেশি হবে, এত কম সংখ্যক মাত্রায় আছে সব। এখানে ওনারা ব্যবসা বাণিজ্য করে নিজের ছেলে মেয়ে কলেজে ইউনিভার্সিটি আছে, কি করতে হবে বলো প্রশ্নটার মধ্যে। আমি অ্যাড করি না, কি করতে হবে বলুন না, প্রশ্নটা বলুন। এসডিও চৌমনি থেকে এই যে আমাদের মারাকুচি চৌমনি বলেন তো পার্টিকুলারলি টার্গেট করে শুধু সেই জায়গাতে করা হয়েছে স্যার। কি করতে হবে বলেন। আমি যখন যাই আমি দেখতে পাই স্যার, কোন পার্টিকুলার জায়গাতে যেমন অক্সিলিয়ান স্কুলের সামনে অবৈধভাবে বসে আছে, পার্মানেন্টলি দোকান করে আছে, ওনাদের উপরে তো কোনো এখন সরকারের আবদার থাকবে। এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওনার হাতে ক্ষমতা আছেন, এই হাউসের মধ্যে যেহেতু আমরা বিভিন্ন রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা বলো সমাধান করতে হবে, বলো তো কিভাবে তাদের জন্য একটা তাদের জন্য কি সুরাহা করা যায় আমি মাননীয় জানতে চাই। ঠিক আছে বিকল্প কি ব্যবস্থা করবেন, এবং যদি তাদের কোনো ঘর বাড়ি নেই বা কোনো থাকে তাহলে কি ব্যবস্থা করবেন সরকার? ঠিক আছে অনারেবল মিনিস্টার স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরো বিষয় কিন্তু আমরা কম বেশ অনেকে বুঝে গেছি এই বিষয়। ঘটনা হচ্ছে আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে আমি কথা বলবো। একটা হচ্ছে যে ওনারা অস্থায়ী কিন্তু আসেন, পেরিশেবল আইটেম, কাজে সেই জায়গার মধ্যে রাস্তার মধ্যে না, ওদের কোনো রকম কোনো জায়গা দেওয়া যায় কিনা, একটা প্রপার জায়গা যেখানে এসে ওনারা কাজ করতে পারবে। কারণ ওনাদের সাথে সাথে সাধারণ মানুষ কিন্তু ইনভলভ। আমাদের মাননীয় মেয়র বলেছেন অলরেডি একটা মানে আমাদের হাইকোর্ট থেকে পর্যন্ত একটা অবজারভেশন দিয়েছে, আপনার এটা বুঝতে হবে। তো অবজারভেশন আমি এসে যেখানে যেখানে বসলাম, আপনারও তো অসুবিধা হবে, প্রপার যাতে বসতে পারে, একটা সুন্দর একটা বেন্ডিং জোন যাতে করা যায়। আমরা আগরতলার এই যে মিউনিসিপ্যালিটি বা আমাদের চিলড্রেন্স পার্কের কি অবস্থাটা ছিল, আমরা এখন সেখানে বেন্ডিং জোন করেছি। তো সেটা তো আমরা সুন্দরতা চান কিনা, একটা ভালো একটা পরিবেশ হোক সেটা চান কিনা। যদি সেখানে জেনুইন কোনো আমরা তো চাই সবার মানে তার বিক্রি হোক, তার জীবন জীবিকা চলুক, তো সেই ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো সেখানে। আসল হচ্ছে কাজটা আমরা আগামী দিন সুন্দরভাবে করতে পারবো কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। তাদের প্রপার সম্মানজনক অবস্থায় রাখা যাবে কিনা। এখন আমি যদি বলি না মাইক হয়নি, মাইকিং করেনি, তাদের দেখা ঠিকভাবে, এগুলো তো প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট। আমি পুলিশে গেছি, আমি পুলিশে তার নেয়নি, এফআইআর নেয়নি, কিন্তু আমি কি করলাম, আমি খবর নিলাম যে কোনো এফআইআর হয়েছে কিনা। তো এফআইআর আমার কাছে পুলিশ থেকে যখন বললো এফআইআর নেই, কাজে আমি আমার তো এটাই বলবো না যে আমার এখান থেকে তো রিপোর্ট আছে, এখন এটাকে যদি রেজিস্টার না করে থাকে, দিস নট মাই
লুক আউট না, এখন আমার এটা দেখতে হবে যদি হয়ে থাকে, যদি কোনো এই ধরনের ঘটনা আমি একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, তো সেই জায়গার মধ্যে যেখানে মেইন হচ্ছে যে আগামী দিনে সেখানে সুস্থভাবে তাদের যে সমস্যার সমাধান করা যাবে কিনা আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো বলে, এবং যেহেতু একটা অবজারভেশন আছে আমাদের হাইকোর্টের থেকে, সেটাকে সব দিকে মাথায় রেখে আমরা একটা সুন্দর পজিশন আনবো। একটা রিপোর্টিং এটা আছে, এটা সেরে নেই, তারপর আমরা আমরা লাঞ্চে যাব। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের 3টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। এই 15টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন কৈলাসহর, যুবরাজনগর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য শ্রী সর্বশ্রী বিরজিৎ সিনহা, শৈলেন্দ্র চন্দ্র নাগ এবং রামু দাসজি। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I am to report to the House that 50 numbers of petitions signed by local inhabitants of various areas under 53 Kailasahar, 57 Juborajnagar and 13 Pratapgarh Assembly constituencies have been duly forwarded by the honorable members of the respective areas, namely Sri Birojit Sinha, Sri Shoilendra Chandra Nag and Sri Ramu Das for installation of solar street light, retaining wall, construction of CC road, connectivity road, brick soiling road, drain and culvert, community hall and drinking water supply system. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা অনুযায়ী উল্লিখিত পিটিশনগুলি বিবেচনা ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। এখন আমাদের এই সভা অপরাহ্ন 2টা 20 মিনিট পর্যন্ত স্থগিত রইল। ধন্যবাদ।